বিসমিল্লাহির রহমানির রহিম। চকরিয়া আবাসিক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনলাইন ক্লাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সকল ছাত্রীবৃন্দকে স্বাগত। আজ আমার অনলাইন ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা। আজ আমি যে চ্যাপ্টার নিয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলোচনা করতে যাব সেই আমার অধ্যায়ের নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। প্রিয় শিক্ষার্থী, যৌথ মূলধনী কোম্পানির মূলধন সম্পর্কে প্রথমে আমাকে জানতে হলে যৌথ মূলধনী কীভাবে গঠিত হয় সে সম্পর্কে আমাকে জানতে হবে। অর্থাৎ বহু সংখ্যক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোম্পানি আইনের অধীনে চিরন্তন কৃত্রিম ব্যক্তিসত্তা অনুযায়ী ব্যবসা যদি গঠন করা হয় সেটাকে যৌথ মূলধনী কোম্পানি বা যৌথ মূলধনী কারবার বলা হয়। আমি আরেকবার বলি, বহু সংখ্যক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোম্পানি আইন অনুযায়ী চিরন্তন অস্তিত্ব সম্পন্ন যদি কোনো কারবার প্রতিষ্ঠান গঠন করি সেটাকে আমরা কোম্পানি যৌথ মূলধনী কোম্পানি বলতে পারি। তাহলে এখন দেখা যাক, যৌথ মূলধনী কোম্পানিটা আমরা আপনি গঠন করতে পারবো না। এই কোম্পানি গঠন করতে হলে আমাকে মূলধনের প্রয়োজন হতে পারে। এই মূলধনটা আমরা কোথায় থেকে সংগ্রহ করব? সাধারণত একটা কোম্পানির মধ্যে অনেক সদস্য থাকবে। সেই সদস্য যদি আমাদের মূলধন সংগ্রহ করতে হয় তাহলে সেই মূলধনটা আমাদের প্রচারপত্রের মাধ্যমে জনগণের কাছ থেকে সংগ্রহ করতে হয়। এখন যে আমরা মূলধনটা সংগ্রহ করব, কোম্পানির সেই মূলধনটা জনগণের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে আমরা সংগ্রহ করব। এখন কথা হচ্ছে যে শেয়ারের কথাটা আমি প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে বলেছি, সেই শেয়ারটা আমরা কিভাবে আমরা টাকাটা সংগ্রহ করতে পারি বা কোম্পানির যে একটা বড় মূলধন থাকে সেখান থেকে আমরা শেয়ারকে কিভাবে বিভক্ত করতে পারি। তাহলে এখন দেখো, শেয়ার কি? কোম্পানির যে একটা বড় অঙ্কের মূলধন থাকে সেই মূলধনটার ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে এক একটি শেয়ার বলে। অর্থাৎ যতজন কোম্পানির সদস্য থাকে ততজনই যদি এক একটা শেয়ার করে সেই মূলধনটা গঠন করতে এই এক একটি শেয়ার হচ্ছে এক একটা শেয়ার। সাধারণত এই যৌথ মূলধনী কোম্পানিতে মূলধন সংগ্রহের যে আমরা শেয়ার বিক্রি করে থাকি, সেই শেয়ার যদি আমরা বিক্রি করি সেই শেয়ারটা সাধারণত জনগণের কাছে যতটুকু আমরা প্রচার করব ততটুকুর বিনিময়ে আমাদের আবেদন জমা হতে পারে। এখন কথা হচ্ছে, দেখো প্রিয় শিক্ষার্থী, শেয়ার সাধারণত এক প্রকার হয় না, শেয়ার তিনভাবে ইস্যু করা হয়। এখন দেখো, আমি এখানে একটা শেয়ারের মূল্য একটা চার্ট দেওয়া হয়েছে, শেয়ারের মূল্য যেখানে আমি প্রকাশ করলাম আমার একটা শেয়ার আছে 10 টাকা। সেই শেয়ারকে আমি তিনভাবে বিভক্ত করে দেখালাম এখানে। সেই 10 টাকা, অর্থাৎ শেয়ারের যে কাগজ থাকে সেই কাগজের যদি লিখিত মূল্য যদি 10 টাকা থাকে, সেই 10 টাকা যদি আমি কোনো ব্যক্তির কাছে যদি বিক্রি করে থাকি সেটাকে আমরা সমাহারে শেয়ার বলতে পারি। অর্থাৎ শেয়ারের লিখিত মূল্য যদি কাউকে যদি ইস্যু করা হয় সেটা সমাহারে শেয়ার ইস্যু বলা হয়। এবং শেয়ারের লিখিত মূল্য যত টাকা আছে তার চেয়ে যদি বেশি টাকা যদি আমি বিক্রি করে থাকি জনগণের কাছে সেটাকে আমি অধিহার বলে থাকি। অর্থাৎ 10 টাকা শেয়ার যখন আমি 12 টাকা দিয়ে বিক্রি করলাম তখন এখানে আমার 10 টাকার চেয়ে 2 টাকা কি হয়, বেশি হয়, এটা হচ্ছে আমার অধিহার। এবং এরপর দেখো, এই শেয়ারটা আমরা অবহারেও দিতে পারি। অবহার বলতে দেখো যে আমার 10 টাকা শেয়ার ছিল, সেই শেয়ারটাকে আমি কত টাকা দিয়ে বিক্রি করছি, 8 টাকা দিয়ে। এখানে আমার 10 টাকার চেয়ে 2 টাকা কম, যেটা হচ্ছে আমার অবহার। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো এই শেয়ারটা আমরা তিনভাবে ইস্যু করলাম জনগণের কাছে। এখন সেই শেয়ারগুলো যখন আমি জনগণের কাছে বিক্রি করতে যাব, দেখো একটি কোম্পানি মূলধন সংগ্রহ করতে চাচ্ছে কিছু মূলধন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটি কোম্পানি ব্যবসা গঠন করার জন্য 10 লক্ষ টাকা প্রয়োজন। সেই 10 লক্ষ টাকা সংগ্রহ করতে হলে সে বিজ্ঞাপন প্রচার করলো, একটা শেয়ার 10 টাকা করে সে 25,000 শেয়ার বিক্রি করবে। এখন দেখো, জনগণ যে 25,000 শেয়ার জনগণের কাছে বিক্রি করবে, সেই জনগণ 25,000 শেয়ারের বিপরীতে হয়তো এর চেয়ে বেশি আবেদন জমা দেবে, যেটা আমি বলতে পারি 27,000 শেয়ার। আমি জনগণের কাছে শেয়ার বিক্রি করব বলছি 25,000, জনগণ আমাকে এর বিপরীতে দিল কত হাজার, 27,000। এখন এই 27,000 যেটা জমা দিছে সেটা আমরা অবশ্যই ব্যাংকে জমা দিয়ে থাকি। তাহলে এটার জন্য আমাদের একটা জবাব দিতে হবে, যেটা আমি এখানে লিখে দিচ্ছি প্রথমে, শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেলে। অর্থাৎ আমি যে আবেদনের টাকাটা ব্যাংকে জমা দিব তার জন্য লিখলাম শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেলে। যদি আমরা পাই তাহলে এই টাকাটা আমরা ব্যাংকে জমা দিই, তাই ব্যাংক হিসাব ডেবিট,
যার জন্য আমরা টাকাটা পাবো সেই শেয়ার আবেদন হিসেবে আমরা এখানে ক্রেডিট করলাম। এখন কথা হচ্ছে শেয়ার আমি 3 ভাবে ইস্যু করা হয় বলেছিলাম। যদি আমার সমাহারে যদি শেয়ার ইস্যু করি, 2 নম্বর জাবেদা, সেই আবেদনটা যদি জমা দেওয়া হয়, আবেদন থেকে মূলধনটা এমনি এমনি হবে না, সেই আবেদন থেকে আমাদেরকে মূলধনে রূপান্তর করতে হবে। এখন যদি আমরা মূলধনে রূপান্তর করি তাহলে আমার জাবেদাটা দাঁড়াবে কি, দেখো শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। কেন, দেখো এখানে আবেদন যে ক্রেডিট ছিল, মূলধনে হস্তান্তর করলে সেই আবেদনটা কি হবে, ডেবিট হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এই শেয়ারটা আমরা 3 ভাবে বলছিলাম। সমাহারে আমি যে এখানে জাবেদা দিছি এটা হচ্ছে সমাহারের জাবেদা। এরপর যদি তোমার শেয়ারটা যদি অবহারে যদি শেয়ার মূলধনে স্থানান্তর করলে, অবহার যা শেয়ারের লিখিত মূল্যের চেয়ে কম, তাইলে যদি কম হয়ে থাকে তাহলে আমাদের আবেদনের সাথে পেতে হবে, যেটা আমার অসমন্বিত ব্যয় বলে। যদি অসমন্বিত ব্যয় যদি বৃদ্ধি পায় সেটাকে আমাদের ডেবিট করতে হয়। তা আমি কি লিখলাম, দেখো ঠিক আগের জাবেদার মতো শেয়ার আবেদন হিসাব ডেবিট লিখলাম। অবহার আমার কম, তাই শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখন যদি আমার অধিহার হয়ে থাকে, অধিহার মানে বেশি, শেয়ারের লিখিত যত টাকা মূল্য আছে তার চেয়ে বেশি দেওয়া। এখন বেশি হলে আমার সঞ্চিত দায়, আমরা জানি দায় যদি বৃদ্ধি পায় ক্রেডিট হয়ে থাকে, তাহলে সেই মূলধনে যেটা স্থানান্তর করবো তার জাবেদা যদি আমাদের দিতে হয় তাহলে কি দিব, দেখো প্রিয় শিক্ষার্থী, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। কেন, অবহারকে যদি ডেবিট করা হয় অধিহারকে ক্রেডিট করা হবে। এরপর দেখো আমার যে শেয়ারটা আমি জনগণের কাছে বিক্রি করতে চেয়েছিলাম, দেখো 25,000 শেয়ার যখন আমি জনগণের কাছে দিয়েছিলাম, আমাকে 27,000 শেয়ার জনগণ আমাকে দিয়েছে, 27,000 আবেদন দিয়েছিল। এখানে দেখো এই 2টা টাকার মধ্যে আমার পার্থক্য হচ্ছে 2,000 টাকা। এই 2,000 টাকা হচ্ছে আমার অতিরিক্ত টাকা। সেই অতিরিক্ত টাকা যদি আমাকে অবহার অধিহারের সাথে ফেরত দিতে হয়, আমি এখানে যে 3টা জাবেদা দিছি, এই 3টা জাবেদাকে আমরা একটা জাবেদা লিখতে পারি, যেটাকে আমরা যদি স্বাভাবিকভাবে লিখি, যদি আমার অঙ্কটা অবহার হয় বা অধিহার হয় বা অতিরিক্ত আবেদন ফেরত দেওয়া হয় তাহলে কি দাঁড়াবে, দেখো এই 3টা জাবেদার জন্য আমার এই জাবেদাটা দেওয়া হতে পারে, যেটা আবেদন যখন আমি এখানে ক্রেডিট করেছিলাম সেই আবেদনকে এখানে আমি ডেবিট করছি। যদিও অবহার হয় আমার ক্ষতি হয়, তা আমি লিখলাম শেয়ার অবহার হিসাব ডেবিট। যদি অবহার হয় আর কি, যদি অধিহারে হয় শেয়ার অধিহার হিসাব আমরা ক্রেডিট করব। শেয়ার মূলধনকে আগে থেকে ক্রেডিট, এরপরে যদি অতিরিক্ত আবেদন যদি ফেরত দিয়ে থাকে, আমাকে ব্যাংক থেকে দিয়ে থাকে, তাহলে ব্যাংক থেকে টাকা কমে যায়, তা আমি এখানে ব্যাংক হিসাবকে কি করব, ক্রেডিট করব। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, 3টি জাবেদাকে আমরা আলাদা আলাদা না দেখিয়ে শুধুমাত্র একটি জাবেদায় রূপান্তর করা যাবে। এখন কথা হচ্ছে, দেখো এই 3টে জাবেদা ছাড়াও আমাদের আরো কিছু খরচ থাকতে পারে। অর্থাৎ ব্যাংকে যদি শেয়ারগুলো জমা দিয়ে থাকে তাহলে এমনি এমনি ব্যাংকে কোনো ব্যক্তি এই কাজগুলো করবে না। তো এখন কি হলে, দেখো যদি ওইখানে যদি কোনো অবলেখক যদি এই শেয়ারগুলো লিখে থাকে তাকে একটা আমাদের কমিশন দিতে হয়। যা ব্যাংকে যদি সার্চ হয় তা একটা কথা, ব্যাংকের প্রাথমিক খরচ হলো তা একটা কথা। যদি এরকম কোনো খরচ থাকে সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট করতে হয়। এরপর প্রিয় শিক্ষার্থী, এই জাবেদাগুলো ছাড়াও আমার আরেকটা জাবেদা হতে পারে, যেটা কোনো যদি আমি সম্পত্তি ক্রয় করি, হয় দালান না হলে ভূমি, সেটা যদি দাঁড়ে হতে পারে, সেটা শেয়ার মূলধনের মাধ্যমে হতে পারে। এখন যদি আমার যদি দাঁড়ে হয়ে থাকে তাহলে আমি যে সম্পত্তিটা ক্রয় করব সেই সম্পত্তি হিসাব ডেবিট হবে, হয় দালান না হলে ভূমি। এরপর যদি ধারে ক্রয় করি তাকে পাওনাদার হিসাব ক্রেডিট করব। যদি আমরা মূলধনের মাধ্যমে শেয়ার মূলধনের মাধ্যমে ক্রয় করি তাহলে আমরা শেয়ার মূলধন হিসাব ক্রেডিট করব। প্রিয় শিক্ষার্থী, আমার এই অধ্যায়ে অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি মূলধনের অধ্যায়ে জাবেদা করার জন্য প্রাথমিকভাবে আমার এই জাবেদাগুলো প্রয়োজন। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই জাবেদাগুলো ভালো করে শিখে নাও, হয়তো আমরা এই অঙ্ক যদি দেওয়া হয় পরবর্তীতে, আমরা অধিহার হোক অবহার হোক সমাহার হোক, আমরা সবাই এই অঙ্কগুলো সলভ করতে পারবো। এছাড়াও যদি আমাদের এরপরে দেখো এই অঙ্কগুলো করার পর আমাদের আরো দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে ব্যাংক হিসাব আর একটা হচ্ছে উদ্ধৃতপত্র। আমরা আজকে এই জাবেদাগুলো দিলাম তোমাদের জন্য, তোমরা ভালো করে এই জাবেদাগুলো শিখে নিবে। পরবর্তী ক্লাসে আমরা ওই ব্যাংক হিসাব এবং উদ্ধৃতপত্র কিভাবে তৈরি করে তার জন্য একটা ধারা লিখে অঙ্ক সহ দিব। এবং প্রিয় শিক্ষার্থী, দেখো এই করোনা ভাইরাসকালীন সময় আমরা সরাসরি সবার সাথে বসে ক্লাস করতে পারতেছি না, তবে আমরা যখন বাসায় ক্লাস করব সবাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, স্বাস্থ্যবিধি মেনেই আমরা ক্লাসগুলো নিব। এছাড়া আমি নিয়মিত ক্লাস নিচ্ছি। আজ আমার সিরিয়াল ক্লাস ছিল একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণী ক্লাস। আমি এই 2টা ক্লাসকে একসাথে সমন্বিত করে এই ক্লাসটা করলাম, যেটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান 2য় পত্রে। তাই তোমাদের যদি এখানে যদি কারো বুঝতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। খুদা হাফেজ প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে সবার সাথে।